হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যান্ড টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের ডব্লিউবিটিএ মাধ্যমিক ডব্লিউবিটিএ টেস্ট পেপার পেজ 112, স্কুল হচ্ছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, কোশ্চিন সেকশন এর যে 4 নম্বর যে স্কুল আছে পেজ 112-র মধ্যে, সেই স্কুলের আমরা এমসিকিউ, সত্যমিথ্যা এবং শূন্যস্থান এই 3টা দাগের কোশ্চিনের অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করব। আর এই অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও। নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। এই ডব্লিউবিটিএ টেস্ট পেপারের সঙ্গে সঙ্গে আমি কিন্তু তোমাদের এবিটিএ টেস্ট পেপার এবং পর্ষদের যে টেস্ট পেপার অর্থাৎ স্কুল হাই মাদ্রাসা টেস্ট পেপার, স্কুল থেকে যে টেস্ট পেপারগুলো দেবে সেই টেস্ট পেপার কোশ্চেনের অ্যান্সারগুলো নিয়ে আমি সলভ করব, ঠিক আছে? তো তার জন্য তোমরা আমার এই ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো এবং তোমাদের বলবো, যদি তোমরা এবার 8145150357, ঠিক আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে তুমি মেসেজ করো, হাই পাঠিয়ে ক্লাস 10, তাহলে আমি তোমাকে একটা গ্রুপ তৈরি করব, সেই গ্রুপে জয়েন করবো। সেখানে কিন্তু মাধ্যমিকের সমস্ত ইনফরমেশন তোমরা কিন্তু সেখান থেকে পেয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে তোমাদের কোনো প্রবলেম থাকলে তোমরা সেখানে তোমরা কোশ্চেন করতে পারো, ঠিক আছে? সেই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব, ঠিক আছে? 112 পেজের যে স্কুলটা আছে সেই স্কুলের এমসিকিউ ফার্স্ট যে কোশ্চেন আছে, দেখো যে এবিসি 3জনে মোট 6,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করেন। এবিসি 3জন মোট 6,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করলো। 1 বছর পরে এবিসি এর লাভ্যাংশ যথাক্রমে 50 টাকা, 100 টাকা ও 150 টাকা। মানে 1 বছর পর দেখলো তাদের লাভ যথাক্রমে হচ্ছে 50 টাকা, 100 টাকা আর 150 টাকা, ঠিক আছে? তাহলে ওই ব্যবসায় সি এর নিয়োজিত অর্থ কত ছিল? তার মানে এখানে যে সবার লাভ কিন্তু একই রকম না, কারো কম বেশি আছে। তাহলে সেখানে সি এর লাভটা কত, মানে সি কত টাকা নিয়োজিত করেছিল, ঠিক আছে, সেটা বের করতে বলেছে। তো এই ধরনের অঙ্ক থাকলে আমরা প্রথমে কি করব, তাদের যে লাভ্যাংশ, তাদের যে লাভ, তাদের লাভ্যাংশের অনুপাতটা বের করব। যে এ বি সি এর লাভ্যাংশের অনুপাত কত? 50:100:150। তাহলে 0 0 কেটে যাচ্ছে, আবার 5 দিয়েও কেটে যাচ্ছে, 5 একে 5, 5 2 10, 3 5 15। তাহলে অনুপাতটা পেয়ে গেলাম কি বলতো? 1:2:3। তাহলে মোট অনুপাত কত হবে? তাহলে মোট অনুপাত হচ্ছে তোমার কত? যে 1 + 2 + 3 = কত? 6। এবার দেখো আমাকে এখানে কার লাভ, কার মানে অর্থটা বের করতে বলেছে, উপার্জিত নিয়োজিত অর্থ বের করতে বলেছে সি এর। তাহলে অনুপাতটা দেখো যে 1:2:3। তাহলে এখানে সি এর পার্ট কোনটা? সি এর পার্টটা হচ্ছে লাস্টেরটা 3, আর তাদের মোট অনুপাতটা কত? 6। তাহলে সি এর নিয়োজিত অর্থ হবে, আর মোট মানে টাকা তারা নিয়ে ব্যবসা শুরু করেছে 6,000। তাহলে 6,000-এর মধ্যে সি কত টাকা দিয়েছিল সেটা বের করতে বলেছে। তা সি এর নিয়োজিত অর্থ হবে 6,000 গুণিত 3/6। তাহলে 6 কে 6,000, তাহলে অ্যান্সার হচ্ছে 3,000। তাহলে সি এর নিয়োজিত অর্থ হচ্ছে 3,000 টাকা। ওকে, আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট কোশ্চিন দেখো 2 নম্বর। 2 নম্বর কোশ্চিন বলেছে যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান 2√3 হলে এক্স প্লাস 1/x এর মান কত সেটা বের করতে বলেছে, ঠিক আছে? তো আমরা এখান থেকে বের করি যে এক্স মাইনাস 1/x সমান 2√3 দেওয়া আছে। উভয় পক্ষকে আমরা কি করছি? বর্গ করছি, ঠিক আছে? এখানে পাশে লিখে দিবে যে উভয় পক্ষকে আমরা বর্গ করে পাই, ঠিক আছে? তো উভয় পক্ষকে যদি আমরা বর্গ করি তাহলে সেক্ষেত্রে কী পাবো? উভয় পক্ষকে বর্গ করলে যে এক্স মাইনাস 1/x তার স্কোয়ার = 2√3 তার স্কোয়ার। এবার দেখো এক্ষেত্রে এক্স মাইনাস 1/x তার স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি তার স্কোয়ার ফর্মুলা আমরা লিখতে পারবো এ প্লাস বি তার স্কোয়ার -4ab। একটা হচ্ছে বর্গের ফর্মুলা, আর একটা মাননির্ণয়ের ফর্মুলা লিখতে পারি যে এ মাইনাস বি তার স্কোয়ার ফর্মুলা হয় এ প্লাস বি তার স্কোয়ার -4ab। তাহলে এই এক্স মাইনাস 1/x স্কোয়ার তার পরিবর্তে লিখবো কি এক্স প্লাস 1/x তার স্কোয়ার -4x × 1/x, কারণ এখানে এ এর মান হচ্ছে এক্স আর বি এর মান হচ্ছে 1/x ইজিক্যাল টু দেখো 2 এর স্কোয়ার করলে আমরা কত পাবো? 2 এর স্কোয়ার করলে 4, আর √3 স্কোয়ার করলে কী পাবে? 3 থাকবে। তাহলে 2 × 3 = কত হয়ে যাবে? 12 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানে দেখো তাহলে কী পাচ্ছি তাহলে যে এক্স প্লাস 1/x তার স্কোয়ার, এক্স কেটে যাচ্ছে, -4 = 12। তাহলে এক্স প্লাস 1/x স্কোয়ার যে 12 আর -4টা ওপরে চলে গেলে কী হয়ে যাবে? +4। তাহলে 12 আর 4 যোগ করলে কত হবে? 16।
তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান কী পাচ্ছি প্লাস মাইনাস √16। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স তাহলে কী হয়ে যাবে তোমার প্লাস মাইনাস 4। তাহলে অ্যান্সার হয়ে যাবে কী বলো তো অপশান বি প্লাস মাইনাস 4। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিনে কী বলেছে যে এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের ব্যাস এবি। বলছে এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ আছে যার ও কেন্দ্রীয় বিশিষ্ট একটি বৃত্তের ব্যাসটা বলে দিয়েছে এবি। যদি এ বি সি তাহলে এখানে বৃত্তস্থ চতুর্ভুজ এখানে নিচ্ছি, এটা সি দিলাম, এটা ডি দিলাম, তো এখানে এক আঁকা আছে অবশ্য। যদি এ বি সি মানে এই কোণটা দেওয়া আছে কত 58 ডিগ্রি এবং ডিএসি, যে এবার যদি আমরা এসি যদি যুক্ত করে দিই তাহলে ডিএসি তোমার এখানে দেওয়া আছে কত 30 ডিগ্রি। তাহলে কোণ বিসিডি মানে এই পুরো কোণটার মান আমাকে বের করতে বলেছে। ঠিক আছে, তো এখানে কি কি দেওয়া আছে আর কি কি আমরা বের করতে পারছি সেটা দেখো। প্রথমে দেওয়া আছে কি বলতো যে কোণ এবিসি সমান 58 ডিগ্রি আর ডিএসি সমান 30 ডিগ্রি। এবার দেখো যখন আমরা এসি যুক্ত করলাম, যখন আমরা এসি যুক্ত করছি তখন দেখো এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে যেটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। আর আমরা কি জানি অর্ধবৃত্তস্থ কোণ কি হয় সমকোণ হয়, অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে কোণ এসিবি লিখতে পারো কত 90 ডিগ্রি, যেখানে অর্ধবৃত্তস্থ কোণ কি সমকোণ। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে আমরা এই কোণটা পেয়ে গেলাম, আমাদের বের করতে হবে কি এই কোণটা বের করতে হবে। তাহলে আমরা বিসিডির মানটা পাবো। তাহলে বিসিডির এবার আমাদের এসিডির মান বের করতে হবে। এসিডি এখানে আমরা কি জানছি তোমার ডিএসির মান জানা আছে আমাদের। আর একটা মান কি পাচ্ছি আমরা যে এডিসি মানটা বের করতে হবে। ঠিক আছে, যে আমাদের কিন্তু এই মানটা আমরা জানা আছে, এই মানটা বের করতে হবে, এই মানটা বের করতে হবে। তাহলে এডিসি কত হবে দেখো, এবার এডিসিটা দেখো তো যে এবিসির কি বিপরীত কোণ মানে চতুর্ভুজের বৃত্তস্থ মানে বিপরীত কোণ, মানে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ হচ্ছে ডি আর বি। তাহলে এবিসির মান আমরা জানা আছে, আর এটা মান তাহলে বের করতে পারবো, কারণ আমরা জানি একটা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর কী হয় সম্পূরক, অর্থাৎ দুটো কোণের সমষ্টি কত 90 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারবো দেখো তো কোণ এবিসি প্লাস কোণ এডিসি ইজিক্যাল টু 180 ডিগ্রি। এখানে লিখতে পারবো আমরা যে কোণ তোমার এডিসি প্লাস কোণ এবিসি ইজিক্যাল টু 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমার এডিসি বের করতে হবে। তাহলে এডিসি সমান কী হবে 180 মাইনাস এবিসি। তাহলে 180 মাইনাস এবিসির মান আমাদের জানা আছে, এবিসির মান হচ্ছে 58 ডিগ্রি, সমান কত হচ্ছে 122 ডিগ্রি। এবার দেখো যে আমরা কিন্তু এখানে এডিসির মান পেলাম, পেয়ে গেলাম। ওকে, এডিসির মান পেলাম, এটার মানটা পেয়ে গেলাম। তাহলে আমাদের এবার এসিডি বের করতে হবে বা ডিসিএ বের করতে হবে। তাহলে একটা ত্রিভুজের, এটা যদি একটা ত্রিভুজ হয় তাহলে এই ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে দুটা কোণের মান জানা আছে, তৃতীয় কোণটা বের করতে পারবো। তাহলে তৃতীয় কোণটা কী হবে 180 মাইনাস বাকি দুটা কোণের সমষ্টিটা বাদ দিলে আমরা কিন্তু তৃতীয় কোণটা পেয়ে যাব। তাহলে এখানে দেখো তাহলে কোণ এসিডি, তাহলে কোণ এসিডি সমান লিখতে পারবো যে 180 মাইনাস 122 প্লাস 30 ডিগ্রি, মানে কোণ এডিসি প্লাস আর 30 ডিগ্রির মান কী ছিল তোমার বলো তো ডিএসি। ঠিক আছে, তাহলে এখানে তোমার যে কোণ এসিডির মান কী পেয়েছি যে 180 মাইনাস 22 প্লাস 30 মানে 180 মাইনাস 52 সমান সমান 88 ডিগ্রি পেলাম। এবার দেখো কোণ এসিডি এটা যদি একটা বৃত্তস্থ চতুর্ভুজ হয় তাহলে এই যে এই কোণটা আমাকে এই পুরো কোণটা বের করতে হবে। তাহলে কি এই কোণটার যোগফল। তাহলে কোণ বিসিডির অ্যান্সার হবে যে 28 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি সমান সমান 118 ডিগ্রি। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি বলো তো অপশান বি 118। ওকে, নেক্সট কোশ্চিনে আসি। নেক্সট কোশ্চিন দেখো 4 নম্বর কোশ্চিন বলেছে যে এ ও বি দুটি সূক্ষ্মকোণ হলে ট্যান এ সমান সমান কট বি হয়, সূক্ষ্মকোণ হলে ট্যান এ সমান সমান কট বি হয়। তাহলে ট্যান এ প্লাস বি বাই 2 এর মান কত সেটা বের করতে বলেছে। তো আমরা বের করছি এখান থেকে যে ট্যান এ সমান সমান কট বি। তাহলে বা ট্যান এ সমান সমান এবার কট বি এর পরিবর্তে দেখো লিখতে পারো আমরা ট্যান 90 ডিগ্রি মাইনাস বি, কারণ ট্যান 90 ডিগ্রি মাইনাস বি মানে কি আমরা কি জানি যে ট্যান 90 মাইনাস থিটা, এটা ফর্মুলা কি লিখতে পারবো কট থিটা, আর এখানে থিটার পরিবর্তে বি আছে। তাহলে কট থিটার পরিবর্তে যদি ট্যান 90 মাইনাস থিটা লিখতে পারি তাহলে কট বিটার পরিবর্তে লিখতে পারবো ট্যান 90 মাইনাস বিটা।
tan 90 মাইনাস বি। ওকে, তাহলে এখানে দেখো এই tan কেটে যাচ্ছে, tan কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি a ইজিক্যাল টু 90 মাইনাস বি। তাহলে এই মাইনাস বিটা সমান এ পারে নিয়ে চলে আসলাম, তাহলে কী হয়ে যাবে a প্লাস বি ইজিক্যাল টু 90। ঠিক আছে, a প্লাস বি ইজিক্যাল টু 90 হয়ে গেল। তাহলে আমাদের মান বের করতে বলেছে এখন tan a প্লাস বি বাই টু। তাহলে tan a প্লাস বি কত 90, তাহলে 90 বাই টু সমান সমান tan 45। আর tan 45-এর মান আমরা জানি কত বলো তো 1। তাহলে অ্যান্সার হয়ে গেল কী বলো তো অপশান ডি 1। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। 5 নম্বর কোশ্চেন বলেছে যে দুটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে 2:3। দুটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে, অর্থাৎ R1:R2 সমান দেওয়া আছে 2:3 এবং উচ্চতার অনুপাত দেওয়া আছে 5:3। তাহলে উহাদের আয়তনের অনুপাত কত? তাহলে উহাদের আয়তনের অনুপাত কত সেটা বের করতে বলেছে। তো সেই দুটো লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত দেওয়া আছে কত 2:3। তাহলে আমরা ব্যাসার্ধ ধরতে পারবো যে কি যে তোমার 2x ও 3x। তুমি আরও লিখতে পারো এখানে ব্যাসার্ধ 2r আর 3r। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তাহলে ব্যাসার্ধ লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ দৈর্ঘ্য যথাক্রমে কী হবে 2x আর 3x এবং উচ্চতা যথাক্রমে হবে 5h আর 3h। 5h আর 3h। ঠিক আছে, কারণ উচ্চতা অনুপাতে হচ্ছে 5:3। তাহলে দুটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ এবং উচ্চতা পেয়ে গেলাম, তাহলে তাদের আয়তন কি হবে? যখন ব্যাসার্ধ এবং উচ্চতা পেয়ে যাব তখন আমাদের কিন্তু আয়তন পেয়ে যাব। ঠিক আছে, তো V1 হচ্ছে প্রথম লম্ববৃত্তাকার চোঙের আয়তন কি হবে πr1 স্কোয়ার h1, মানে যে πr1 স্কোয়ার, মানে ফর্মুলা হচ্ছে যে প্রথমটার জন্য r1 করলাম ব্যাসার্ধ আর উচ্চতা h1 করলাম। তাহলে r1 এর মান দেওয়া আছে কত 2x তাই স্কোয়ার, আর h1 হচ্ছে 5x। তাহলে ক্যালকুলেশন করলে আমরা কী পাচ্ছি 4 পাচ্ছে, কারণ 2 স্কোয়ার করলে 4, 4 পাচ্ছে 20 পাই এক্স। এখানে কিন্তু এক্স স্কোয়ারটা দেওয়া নেই, হ্যাঁ, এক্স স্কোয়ারে দিয়ে দেবে। এখানে তোমার যে 20 পাই এইচ এক্স স্কোয়ার হবে। আর একই রকমভাবে V2 বা দ্বিতীয় আয়তন, এটা এখানে এক্স স্কোয়ার হবে। ঠিক আছে, এখানে হবে তোমার যে 27 পাই এইচ এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে V1:V2 বের করতে বলেছে। দেখো এক্স স্কোয়ার এখানে দিই, এক্স স্কোয়ার যদি এখানে দিই তাহলে এক্স স্কোয়ার কেটে যাচ্ছে। তাহলে এখানে তোমার দেখো যে পাই এস কেটে যাচ্ছে, আর তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে কী বলো তো 20:27। ঠিক আছে, এখানে তোমরা এক্স স্কোয়ার দিয়ে দিবে। ওকে, তারপরে নেক্সট 6 নম্বর এবং MCQ লাস্ট কোশ্চেন। আর এই লাস্ট কোশ্চেনটা বলার আগে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আর আজ থেকে আমি কিন্তু তোমাদের এবিটিএ টেস্ট পেপারে সলভ করতে শুরু করে দিয়েছি। ঠিক আছে, তো তোমরা WBTA পাশাপাশি এবিটিএ টেস্ট পেপার এবং পর্ষদের যে টেস্ট পেপার দেবে সেই টেস্ট পেপারের ম্যাথগুলো মিনিমাম 10টা স্কুল ভালো করে কমপ্লিট করলে গেলে আশা করছি অনেকটাই কম পেয়ে যাবে। ঠিক আছে, তো 6 নম্বর কোশ্চেন বলছে ওজাবের সাহায্যে কোনটি নির্ণয় করা যায়? তো ওজাবের সাহায্যে সিম্পল জিনিস আমরা জানি কি ওজাবের সাহায্যে আমরা মধ্যমা নির্ণয় করতে পারবো। অ্যান্সার হয়ে যাবে অপশন ডি মধ্যমা। ওকে, নেক্সট এবার আসছি আমরা শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করো একের কোশ্চেনটা কি আছে যে যদি a:b = b:c হয় তাহলে a + b তাই স্কোয়ার b + c তাই স্কোয়ার কত হবে? ঠিক আছে, তো এই অঙ্কটা এভাবে এটা করব না আমরা, আরও একটা করেছি সেভাবে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এখানে দেখো এটা যে শূন্যস্থান পূরণ করো, কোশ্চেন আছে যে a:b = b:c হয় তবে a + b তার স্কোয়ার যে কোশ্চেন আছে a:b = b:c হয় তবে a + b তার স্কোয়ার b + c তার স্কোয়ার সমান কত? ঠিক আছে, তো আমরা কি করলাম যে a:b = b:c কে লিখতে পারবো a/b = b/c, আর এটা এখানে একটা কনস্ট্যান্ট কে ধরে নিলাম। ঠিক আছে, অনুপাতের অঙ্কর মতো। তাহলে a/b কে লিখতে পারবো
আবার বি বাই সি ইজিক্যাল টু কে লিখতে পারবো, যেখানে এ সমান সমান পেয়ে যাচ্ছি কি বিকে, আর বি সমান সমান পেয়ে যাচ্ছি কি সিকে। আর এখানে যদি আবার বি এর মান আমরা যদি বসাই সি, তাহলে অ্যান্সার হয়ে যাবে কি সিকে স্কোয়ার, এ সমান সমান হয়ে যাবে সিকে স্কোয়ার। ওকে, এবার এ এবং বি এর মান পেয়ে গেছি। এবার আমাকে এখন যেটা অনুপাতটা বের করতে বলেছে কি, যে এ প্লাস বি তার স্কোয়ার ইস টু বি প্লাস সি তার স্কোয়ার কত। ঠিক আছে, তাহলে এর মান কত আমরা পেয়েছি বলো তো, সিকে স্কোয়ার। তো সিকে স্কোয়ার প্লাস বি এর মান পেয়েছি কি সিকে, তো সিকে স্কোয়ার প্লাস সিকে ইস টু বি হচ্ছে সিকে প্লাস সি তার স্কোয়ার। তাহলে ভিতরে এবার দেখো যে আমরা সিকে কমন নিতে পারবো, তো সিকে যদি কমন নিই তাহলে পড়ে থাকবে কত কে প্লাস ওয়ান তার স্কোয়ার ইস টু, এখানেও সি কমন পড়ে থাকছে কি কে প্লাস ওয়ান তার স্কোয়ার। এবার স্কোয়ারটা আমরা ভাঙছি, তাহলে সিকে সি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু কে প্লাস ওয়ান স্কোয়ার ইস টু সি স্কোয়ার ইন্টু কে প্লাস ওয়ান তার স্কোয়ার। এবার দুদিকে দেখো কে প্লাস ওয়ান স্কোয়ার কেটে যাচ্ছে, সি স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে পাচ্ছি কে স্কোয়ার ইস টু ওয়ান, অর্থাৎ কী পেলাম কে স্কোয়ার পেলাম। এটার মানটা আমরা কী পেলাম, এটার মানটা আমরা পেলাম এই যে এটার অনুপাতটা পেলাম কে স্কোয়ার, অর্থাৎ কে স্কোয়ার ইস টু ওয়ান, এটা লিখতে পারো। এবার কিন্তু আমাদের দেখো যে কে এর মান কিন্তু আমরা এর মানটা বের করছি। ঠিক আছে, এই যে এখন আমরা কি জানছিলাম যে এ সমান সমান কি সি কে স্কোয়ার, তাহলে কে স্কোয়ার কী পাবো এ স্কোয়ার বাই সি, তাহলে কে স্কোয়ার পাবো কি এ বাই সি, তাহলে এ বাই সি কে স্কোয়ারের মান কিন্তু স্কোয়ার করছি, তাহলে এখানে কে স্কোয়ার সমান সমান পেলাম এ বাই সি, তাহলে এ বাই সি সমান সমান বি স্কোয়ার বাই সি স্কোয়ার সি লিখতে পারবো, কারণ এটা থেকে লিখেছি আমরা। ঠিক আছে, যে এটা সমান সমান দেওয়া ছিল যে বি সমান সমান সি কে, তাহলে বি বাই সি সমান কি কে, তাহলে স্কোয়ার করলে উভয় পক্ষে স্কোয়ার করলে কী পাবো যে বি স্কোয়ার বাই সি স্কোয়ার ইজিক্যাল টু কে স্কোয়ার, তাহলে এই কে স্কোয়ারের পরিবর্তে লিখতে পারবো কি বি স্কোয়ার বাই সি স্কোয়ার। আবার এ সমান সমান কী দেওয়া আছে বি কে, তাহলে কে সমান সমান কী পাবো এ বাই বি, তাহলে কে স্কোয়ার করলে কী পাবো যে এ স্কোয়ার বাই বি স্কোয়ার পাবো। ঠিক আছে, তাহলে এবার মানটা দেখো কীভাবে বের করছি, যে এ প্লাস বি তার স্কোয়ার ইস টু বি প্লাস সি তার স্কোয়ার ইজিক্যাল টু কে স্কোয়ার দেওয়া আছে, তাহলে কে স্কোয়ার জায়গায় আমরা কটা মান পেয়েছি, একটা মান পেয়েছি বি স্কোয়ার বাই সি স্কোয়ার, একটা মান পেয়েছি এ স্কোয়ার বাই বি স্কোয়ার, একটা মান পেয়েছি এ বাই সি। তাহলে যে কোনো তুমি একটা বসাও, তাহলে কে স্কোয়ারের পরিবর্তে লিখতে পারবো এ বাই সি, বা বি স্কোয়ার বাই সি স্কোয়ার, বা এ স্কোয়ার বাই এ বি স্কোয়ার। অনুপাতে লিখতে পারবো কি এ ইস টু সি, বি স্কোয়ার ইস টু সি স্কোয়ার, বা এ স্কোয়ার ইস টু বি স্কোয়ার, এই তিনটার মধ্যে যে কোনো একটা লিখলে হবে। এবার তিনটে মান হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চিন দেখো, এটা আবার পেজ চলে এসছে। নেক্সট কোশ্চিন দেখো 2 নম্বর কোশ্চিন বলেছে যে বার্ষিক 6.1/4% হার সরল সুদে কোনো আসলের ড্যাশ বছরের সুদ আসলের অর্ধেক হবে। কত বছরের সুদ আসলের অর্ধেক হবে সেটা বের করতে বলেছে, যে বার্ষিক এতটি পার্সেন্ট সরল সুদের কোনো আসলের কত বছরের সুদ আসলে অর্ধেক হবে। তো আমরা ধরে নিলাম যে আসলটা হচ্ছে এক্স টাকা, সুদের হার দেওয়া আছে 6.1/4% সমান কি 25/4, সময় ধরে নিলাম যে টি বছর পর সুদ আসলের অর্ধেক হবে। ঠিক আছে, তো তাহলে ফর্মুলা কী লিখতে পারবো, আই সমান সমান কি পি টি আর বাই 100, যেখানে পি হচ্ছে কি এক্স, টি হচ্ছে কি 25/4, সুদের হার হচ্ছে 25/4, আর টি হচ্ছে টি। আর এই যে সুদ যখন আসল সুদের হার এতটি হবে তখন আসলটা বলেছে তোমার সুদটা বলেছে আসলের অর্ধেক। এই যে কোশ্চেনটা পড়ো এখানে, যে যদি এতটি হয় সরল সুদের কোনো আসলের কত বছরের সুদ আসলে অর্ধেক হবে, তো আমরা ধরে নিলাম যে টি বছরের সুদটা আসলে অর্ধেক হবে। তাই টি বছরের সুদটা তোমার কত পেলাম এক্স ইন্টু 25/100, 25/4/100, আর এই সুদটা কত হবে x/2, কারণ বলে দিয়েছে ওখানে। তাহলে এবার দেখো কাটাকাটি করছি, যে তোমার 4×25 কি 100, এই 2×2 4, তাহলে পড়ে থাকছে কি যে এখানে কোনাকুনি গুণ করলে আমরা কি পাচ্ছি এ বরাবর এক্সটি, আর এ বরাবর গুণ করলে কত 8x, তাহলে আবার এক্স কেটে যাচ্ছে, তাহলে টি সমান সমান কত পাচ্ছি 8, তাহলে অ্যান্সার হয়ে যাবে কী বলো তো 8 বছর। নেক্সট 2 নম্বর কোশ্চিন দেখো, 2 নম্বর কোশ্চিন বলেছে যে ও কেন্দ্রীয় বৃত্তের
অকেন্দ্রীয় বৃত্তের এ বি ও সিডি দুটি সমান যা কোণ এওবি 75 ডিগ্রি হলে কোণ সিওডি কত? দেখো এটা হচ্ছে কি অকেন্দ্র একটা বৃত্ত যেখানে এ বি এবং সিডি হচ্ছে দুটি সমান যা, তাহলে কোণ এওবি মানে এই কোণটা যদি 75 হয় তাহলে এই কোণটা কত হবে? ঠিক আছে, তো 75 ডিগ্রি হবে। একটা জিনিস মনে রাখো, একই বৃত্তে দুটি যা এর দৈর্ঘ্য যদি সমান হয় তবে তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। জিনিসটা মুখস্থ রাখবে যে একটি বৃত্তে দুটি জায়ের দৈর্ঘ্য যদি সমান হয় তবে তারা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে সে কোণ দুটার কী হবে? সমান হবে। তার মানে যদি কোণ ইওবি যদি 75 হয় তাহলে কোণ সিওডিও কী হবে? 75 হবে। তাহলে অ্যান্সার হয়েছে কত? 75 ডিগ্রি। ওকে, নেক্সট 4 নম্বর কোশ্চেন বলেছে, দেখো যে tan 63 = x হলে cosec 27 ডিগ্রি কত? তো tan 60 ডিগ্রি, দেখো যে tan 60 ডিগ্রির পরিবর্তে tan 63 পরিবর্তে লিখতে পারো 90 - 27 = x। কারণ দেখো 90 থেকে 27 বাদ দিলে আমরা 63 পাবো, আর 63 পরিবর্তে লিখলাম 90 - 27। আর আমরা আবার ফর্মুলা জানি যে tan 90 ডিগ্রি - 27 হচ্ছে cot 27 ডিগ্রি। তাহলে cot 27 কী পেলাম? x পেয়ে গেলাম। এবার আমরা ফর্মুলা জানি এখন যে cosec স্কোয়ার থিটা মানে হচ্ছে তোমার 1 + cot স্কোয়ার থিটা। তাহলে cosec স্কোয়ার 27 লিখতে পারবো যে 1 + cot স্কোয়ার 27। তাহলে cosec 27 কী হবে? √1 + cot স্কোয়ার 27। তাহলে এবার দেখো cot 27 এর মান আছে কত? x। তাহলে 1 + x স্কোয়ার। তাহলে আমার মান বের করতে বলেছে কি বলতো, যে cosec 27। তো cosec 27 এর মান পেলাম কত? √1 + x স্কোয়ার। তাহলে অ্যান্সার হবে কি বলতো? √1 + x স্কোয়ার। ওকে, তারপরে নেক্সট 5 নম্বর কোশ্চেন দেখো। 5 নম্বর কোশ্চেন বলেছে যে কোনো ঘনকের প্রত্যেকটি তলের কর্ণের দৈর্ঘ্য যদি এতটি হয় ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত হবে? তো ঘনককে ধরলাম যে ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য একক, তাহলে কর্ণের দৈর্ঘ্য কী হবে? যদি ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি একক হয় তাহলে কর্ণের দৈর্ঘ্য হবে √a² + a², অর্থাৎ কী হবে? 2a², √2a², মানে a√2। তাহলে একটা ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি একক হয় তাহলে কর্ণের দৈর্ঘ্য হবে a√2। তাহলে শর্ত এখানে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে কত? 8√2। তাহলে a√2 সমান কী হবে? 8√2। তাহলে √2 কেটে যাচ্ছে, পড়ে থাকছে কত? 8। তাহলে ঘনকের প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য কত হয়ে যাবে? 8 সেমি। ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে কত বলো তো? 8। নেক্সট 6 নম্বর দেখো যে দুটি অজাইবের ছেদবিন্দুর এক্স স্থানাঙ্ক থেকে ড্যাশ মান পাওয়া যায়। অ্যান্সার হবে মধ্যমান। দুটি অজাইবের ছেদাংশ থেকে মধ্যমান মানটাই আমরা কিন্তু পাই। ওকে, এবার আসছে আমরা 3 দাগ অর্থাৎ সত্য মিথ্যা, এবং এই আজকের ভিডিও 3 দাগ যে শেষ। 3 দাগের 6টা অঙ্ক আছে। তো 3 দাগের অ্যান্সারগুলো করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো 3-এর 1 নম্বর কোশ্চেন বলেছে যে 2/x² - 5x + 2 = 0 সমীকরণের বীজদ্বয় 2 এবং হাফ। বলছে এই যে সমীকরণ দেওয়া আছে এই সমীকরণে দুটা বীজের মান 2 এবং হাফ হচ্ছে কিনা সেটা বের করতে হবে। যদি হয় তো সত্য, না হলে মিথ্যা। তো কীভাবে বের করব? দেখো, সমাধান করে আমাকে দুটা বীজের মান বের করতে হবে। যে 2/x² - 5x + 2 = 0 ভগ্নাংশের যোগ বিয়োগ করছি। ঠিক আছে, তাহলে x² এবং x এবং নিচে 1, তাহলে x², x আর 1-এর লসাগু কী হবে? x² হবে, কারণ এখানে x² টার্মটা 1 দিয়ে ভাগ যায়, x দিয়ে ভাগ যায়, তাহলে লসাগু কী হবে? x²। তাহলে x² দিয়ে এটাকে আবার ভাগ করতে হবে, ভাগ করলে 1, আর যেটা পাবো সেটা উপরের সংখ্যার সঙ্গে গুণ, তাহলে 1-এর সঙ্গে 2 গুণ করলে 2। একই রকমভাবে তাহলে এখানে পাবো -5x + 2x² = 0। ঠিক আছে, এবার যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে 2x² - 5x + 2 কিছু নেই মানে 1, 1-এর সঙ্গে গুণ করলে এই টার্মটাই পাবো, আর 0-এর সঙ্গে গুণ করলে কী হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে 2x² - 5x + 2 = 0। তাহলে 2x², এবার দেখো আমরা মিডল ফ্যাক্টর করছি। মিডল ফ্যাক্টর করার রুলসটা হচ্ছে 2কে 2 দিয়ে গুণ, কত পাচ্ছি? 4। তাহলে 4কে ভেঙে আমাকে কী মেলাতে হবে বলো তো? 5 মেলাতে হবে। তাহলে এখানে দেখো 2 2 আবার ভাঙলে কী পাবো? 2 1 2। তাহলে আমাকে যোগ করে 5 মেলাতে হবে। কি? এই যে দুটা 2 এবং একটা 1কে ভেঙে।
তাহলে আমরা যদি এই দুটা দুইয়ে নিই, প্রথমে দুটা দুইকে নিলাম একসঙ্গে, দুগুণা কত হয়ে গেল 4, আর সিঙ্গেল প্লাস 1 থাকলো, তাহলে 4 আর 1 যোগ করলে কত হয় 5। তাহলে আমরা 5-এর পরিবর্তে লিখতে পারবো যে 2x² মাইনাস 4+1x+2, জাস্ট এই 5-এর পরিবর্তে লিখলাম 4+x। সেটা কীভাবে পেলাম একটু বুঝালাম। এবার নেক্সট লাইনে কি করব, যে এক্স দিয়ে এই টার্মটা গুণ, তাহলে -4 × x মানে কি -4x, আবার -x + 2 = 0। তাহলে 2x, এবার যখনই আমরা গুণ করা হয়ে যাবে তখন প্রথম দুটো টার্ম থেকে কমন এবং বাকি দুটো টার্ম থেকে কমন নেব। প্রথম দুটো টার্ম থেকে কমন যাচ্ছে তোমার 2x, তাহলে পরে থাকছে কত x - 2, তারপরে -1 কমন যাচ্ছে, পরে থাকছে x - 2 = 0। আবার দেখো এই পুরো টার্ম থেকে আবার x - 2 কমন যাচ্ছে, তো x - 2 কমন নিলাম, তাহলে এখানে পড়ে থাকছে কত 2x, আর এখানে -1 = 0। এটাকে এবার জিরো ফ্যাক্টর বলা হয়। যদি দুটো সংখ্যার গুণফল যদি 0 হয় তাহলে লিখতে পারবো হয় যে প্রথম টার্মটা 0 অথবা দ্বিতীয় টার্মটা 0। তাহলে প্রথম টার্মটা 0 অর্থাৎ x - 2 = 0, তাহলে x সমান কত পেলাম 2, আর এখানে 2x - 1 = 0, তাহলে 2x সমান কত 1, তাহলে x সমান কত হাফ। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে কি বলতো সত্য। কেন সত্য? কারণ ওখানে দুটো সমাধানের মান বলে দিয়েছিল, বীজের মান বলে দিয়েছিল 2 এর হাফ, আমরা 2 × 2 আর হাফই পেয়েছি, তাহলে এই গেল আমাদের অ্যান্সার, সেটা হচ্ছে সত্য। নেক্সট 2 নম্বর দেখো, 2 নম্বর কোশ্চেন বলেছে যে কোনো যৌথ ব্যবসা এ এবং বি প্রত্যেকে একই সঙ্গে 15,000 টাকা করে মূলধন লগ্নি করলেন। মানে এ ও বি দুজনে একটা ব্যবসা করবে, সেই ব্যবসায় 15,000 টাকা করে দুজনেই লগ্নি করলেন। 12 মাস পরে লাভের অংশ হিসেবে এ যদি 700 টাকা পায়, তবে বি এর লাভের অংশ হিসেবে একই টাকা পাবে। এটা সত্য হবে, কারণ দুজনেই যদি আমরা মূলধন, একটা ব্যবসা তৈরি করবো, একটা ব্যবসার তোমার টাকা নিয়োজিত করবো, দুজনে যদি 5 টাকা দিই, তো যে পরিমাণ লাভ হবে সে দুজনেরই লাভ হবে সেম, তাহলে এটা হবে সত্য। নেক্সট 3 নম্বর কোশ্চেন বলেছে দেখো, যে দুটি আলাদা এক কেন্দ্রের বৃত্তের ব্যাসার্ধগুলি সমান হয় না। এটাও কিন্তু সত্য হবে। কিভাবে সত্য দেখো, যে আমরা প্রথম বলছে যে এক কেন্দ্রীয় দুটো বৃত্ত নিলাম, এটা একটা বৃত্ত আর এটা একটা বৃত্ত। এবার দেখো যে প্রথম বৃত্তের কেন্দ্র থেকে যে ব্যাসার্ধ এবং দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ কি সেম আছে কি না, একই কেন্দ্র কিন্তু ব্যাসার্ধ কি হবে আলাদা হবে। তাহলে দুটি আলাদা এক কেন্দ্র বৃত্তের ব্যাসার্ধগুলি সমান হয় না, এটা সত্য। নেক্সট বলছে যে cosec 80 - sec 10 ডিগ্রি = 0 হবে। তো দেখি হয় কিনা। তো cosec 80 - sec 10 ডিগ্রি, তাহলে এই 80-র পরিবর্তে লিখছি আমরা 90 - 10 ডিগ্রি, আর মাইনাস সেক থাকলো, তাহলে cosec 90 - 10, cosec 90 - 10 মানে কি sec 10 ডিগ্রি, আর -10 = কি পাচ্ছি 0। তার মানে কি এই টার্মটা আমার কি হবে সত্য হবে। ওকে, এবার 5 নম্বর কোশ্চেন দেখো। 5 নম্বর কোশ্চেন বলেছে কোনো গোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল s এবং আয়তন v হলে s ও v এর মধ্যে সম্পর্ক হবে s³ = 36 পাই v²। তাহলে কোনো গোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল এবং আয়তন v হলে, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল বের করব এবং আয়তন বের করব, তাদের মধ্যে একটা সম্পর্ক বের করব। ঠিক আছে, দেখি হয় কিনা। তো কোনো গোলকের ব্যাসার্ধ ধরে নিলাম যে r একক। যদি গোলকের ব্যাসার্ধ r একক হয়, তাহলে সেক্ষেত্রে গোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল s = হবে 4 পাই r² এবং আয়তন হবে v = হচ্ছে 4/3 পাই r³। যদি কোনো গোলকের ব্যাসার্ধ যদি r একক হয়, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল হবে 4 পাই r² এবং আয়তন হবে 4/3 পাই r³। এবার এখন আমরা কি বলছি s³ বের করছি। s³ বের করে দেখবো যে আমার 36 পাই v² হচ্ছে কিনা। তাহলে s³ মানে তোমার কত বলো তো, s এর মান কত পেয়েছি 4 পাই r²। তাহলে s³ মানে কি 4 পাই r² তার কিউব সমান কত 64, 4-এর কিউব করলে 64, পাই কিউব r⁶। ঠিক আছে, কিন্তু দেখো এবার আমরা 36 পাই v² বের করছি। 36 পাই v² বের করে দেখি যে আমার 64 পাই কিউব r⁶ হচ্ছে কিনা। তাহলে 36 পাই v², v এর মান কত ছিল 4/3 পাই r³ তার স্কোয়ার। তাহলে 36 পাই ইন্টু 4-এর স্কোয়ার করলে 16, আর 3-এর স্কোয়ার করলে 9, আর পাই স্কোয়ার r⁶। তাহলে 4 9 36, তাহলে 4 16 64, পাই কিউব কিন্তু r⁶ হচ্ছে, পাই কিউব r⁶। তার মানে এটা কি সত্য। তাহলে দুটার মানে কি আসছে সেম আসছে, তাহলে এটা হয়ে যাবে অ্যান্সার কি বলতো সত্য। নেক্সট কোশ্চিন এবং আজকের ভিডিও লাস্ট কোশ্চিন। আর এই লাস্ট কোশ্চেনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও,
যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো 6 নম্বর কোশ্চেন বলেছে যে প্রথম 6টি অযুগ্ম স্বাভাবিক সংখ্যার গড় 8। তো প্রথম 6টা যে স্বাভাবিক অযুগ্ম সংখ্যা আছে তাদের গড়টা 8। তো দেখবো যে প্রথম 6টা অযুগ্ম সংখ্যা বলবো, যেটা স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়লো 1 3 5 7 9 অ্যান্ড 11। এটা হচ্ছে কি প্রথম 6টি অযুগ্ম স্বাভাবিক সংখ্যা। এদের গড়টা দেখবো 8 হচ্ছে কিনা। গড় মানে কি, যে সংখ্যা থাকবে সেটির যোগফলকে ওই টটা সংখ্যা দিয়ে ভাগ। তাহলে 1 + 3 + 5 + 7 + 9 + 11 বাই 6টা টার্ম আছে তার জন্য 6 দিয়ে ভাগ। তার মানে কি 36/6। তাহলে কত পাচ্ছি বলো তো, 6 পাচ্ছি। কিন্তু আমার কত দেওয়া ছিল, 8 দেওয়া ছিল। তাহলে এটা কি হয়ে যাবে, মিথ্যা। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।